আপনারা এই পরিস্থিতিতে কি পরিকল্পনার সামনে আগাবেন, আমার প্রশ্নটা সেটা ছিল। আপনি যখন দেয়ালে যখন পিঠ থেকে যায় সংগ্রামের, তো সেই ধাপে গিয়ে আপনাকে যদি ইটটি মারে আপনাকে পাটকেলটা মারার জন্য তো প্রস্তুতি নিতে হবে, তাই না? তো সুতরাং আমাদের একটাই সবচেয়ে বড় কনসার্নটা হচ্ছে আমার সাধারণ জনগণ, যাদের জন্য আমাদের এই আন্দোলন, যাদের জন্য আমাদের রাষ্ট্র পরিচালনা করার ইচ্ছা বা রাজনীতি। তো সেক্ষেত্রে মানুষের জীবন যাত্রার যে উন্নয়ন আমরা করেছি, আমি কি তাদেরকে একটি গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে তাদেরকে আরো দরিদ্র করা বা আরো বেশি দেশের ক্ষতি করা, কি সেটা আমি কি করতে পারবো? আমার কি করা সেটা কি সম্ভব হবে? সেটা হচ্ছে আমাদের একটা কনসিডারেশন। আওয়ামী লীগ যদি চায়, সেটাই আমি বলছি, কি করব সেটার রাজনৈতিক প্রক্রিয়া চলমান, রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক কৌশল সেটা কিন্তু আমাদের চলমান আছে। আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিচ্ছি। সবসময় যে সহিংস আন্দোলনের মাধ্যমে যে লক্ষ্য বাস্তবায়িত হবে তা নয়, আবার সহিংসতা ব্যতীত যে সংগ্রামও যে সফল হয় তাও নয়। কোন ধরনের সহিংসতা খুব স্পষ্ট হতে পারছে না। তাহলে কি মাননীয় সাবেক আমাদের মেথড আপনাকে এখানে আমি আপনাকে এখানে বলবো না আমাদের, তাই না? তাহলে সেই যে সাবেক প্রধানমন্ত্রীর যে বক্তব্য, আওয়ামী লীগ নেত্রীর যে বক্তব্য যে গেরিলা যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, এখনো সেই প্রস্তুতি বা সেভাবে সেদিকেই যেতে হবে, এটি কি আপনারা কিভাবে নিচ্ছেন? এই বক্তব্যটা কি আসলে নির্দেশনা হিসেবে নিচ্ছেন নাকি মানে কি? দেখুন, একটি হচ্ছে আমাদের মোটা দাগের নির্দেশনা। গেরিলা যুদ্ধ তো শুধুমাত্র অস্ত্র দিয়ে হয় না, সেটার অনেক কৌশল থাকে। মহাত্মা গান্ধী ভারতে অহিংস আন্দোলন করেছিলেন, অসহযোগ আন্দোলন করেছিলেন, তাই না? কিন্তু এই অসহযোগ আন্দোলনের ভেতরে অনেক সহিংসতাও ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস বা অন্যান্য যারা স্বাধীনতা আন্দোলন করেছিল তৎকালীন সময়, তারা যদি সেখানে সংগ্রামটাকে সেই অর্থে সহিংস না করত, সেই অহিংস অসহযোগ আন্দোলন কিন্তু সফল হতো না। আমার মূল আন্দোলন হচ্ছে অহিংস, কিন্তু সংগ্রামের নানান কৌশলের পর্যায়ে গিয়ে যদি সেখানে সহিংসতাটাকেই বেছে নিতে হয় বা সেটাকেও প্রতিহত করতে হয়, সহিংসতাকে প্রতিহত করতে হলে তো আপনাকে আত্মরক্ষা করতে হবে। আত্মরক্ষার জন্য আপনাকে যা করার সেটাও করতে হবে। আওয়ামী লীগের সে অভিজ্ঞতাটা আছে। আমি মনে করিয়ে দিতে চাই, এই যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা তারা বলছে, বেগম খালেদা জিয়া 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ এর নেতৃত্বে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, সকল রাজনৈতিক দল যে অসহযোগ আন্দোলন করেছিল, সেই অসহযোগ আন্দোলনের মাথায় বেগম খালেদা জিয়া সংসদে তড়িঘড়ি করে আইন পাশ করে ক্ষমতা ছেড়ে দিয়ে জুন মাসে আবার নির্বাচন দিতে তিনি বাধ্য হয়েছিলেন, তাই না? কিন্তু তখন মব সন্ত্রাস করা হয়নি, তখন জিয়াউর রহমানের কবরে ভাঙচুর বা আগুনও দেওয়া হয়নি, তখন সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মীদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে হত্যা, ধর্ষণ, খুন, রাহাজানি, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়নি। আন্দোলন হয়েছে, সহিংসতা সেখানে ছিল, প্রাণহানির সংখ্যাও কিন্তু এত বেশি ছিল না। আমরা ছিলেন না প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, মানে এর কোনো একটা ধাপে তার মানে বেগম জিয়া রাজি হয়ে গেলেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি বলি, কোনো ধাপে কিন্তু তিনি রাজি হননি। তিনি যখন আন্দোলনটি এমন পর্যায়ে গিয়ে পৌঁছালো, প্রশাসন তার বিরুদ্ধে চলে গেলেন, সেখানে জনতার মঞ্চ হলো এখানে, এবং সেখানে মানে চট্টগ্রাম বন্দরে, আমরা চট্টগ্রাম অঞ্চলে তখন সেখানে এমন আন্দোলন করেছি যে বন্দর আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেল। এবং এই যে পরিস্থিতিটা, সেখানে আমদানি রপ্তানি বন্ধ করতে কিন্তু আপনার হত্যাযজ্ঞ করতে হয় না, এগুলো কিছু কৌশল আছে। সব কৌশল এখানে আলোচনাযোগ্য নয়, তাই না? আমাদের কিন্তু আন্দোলন করার কৌশলটা আমরা সেটা নিরূপণ করেছি, যথাসময়ে সেটা আমরা বাস্তবায়ন করবো, সেটা আলোচনার বিষয়। এই প্রসঙ্গেও যাই, তাহলে কি যারা আসলে আন্দোলন করলো, আন্দোলনে এখন সবাই বলছে, আমরা ছিলাম, বিএনপি ছিল, জামাত ছিল, বিভিন্ন বাম দলগুলো ছিল, সবাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে দাবি করে, তাদেরও কি দেয়ালে পিঠ থেকে গিয়েছিল? মানে আপনাদের কাছে তাদের যে সেটা পৌঁছানোর উপায় কি আসলে তাদের ছিল? মানে তারা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন তারা পাচ্ছিল না। জি, আপনি কি 96 সালের কথা বলছেন? না না, আমি বর্তমান পরিস্থিতির, মানে আপনার 5ই আগস্ট পূর্বে তাদেরও কি দেয়ালে, মানে আন্দোলনের যে আপনি 1, 2, 3 নাম্বার ধাপ বা 4 ধাপগুলোর কথা বলছিলেন, সেই ধাপগুলোতে যদি না যাওয়া যায়, তাহলে যখন দেয়ালে পিঠ থেকে যায়, দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদেরকে তো দেওয়া হয়েছে ডলার ইনভেস্টমেন্ট, সেটা তো প্রকাশিত হয়েছে। কোথায় কত টাকা কাকে দেওয়া হয়েছে, কি পরিমাণ অর্থ বাংলাদেশে ঢোকানো হয়েছে রেজিম চেঞ্জ অপারেশনের জন্য, কত অর্থ এখানে বিনিয়োগ করা হয়েছে, সেটা কিন্তু ভিন্ন। আমাদের সময় যে আন্দোলন সংগ্রাম হয়নি তা তো না, এটা তো আন্দোলন সংগ্রাম হয়নি, এটা হচ্ছে টার্গেট কিলিং, দাঙ্গা বাঁধানো হয়েছে, টার্গেট কিলিং করা হয়েছে। এবং আমি, আমার অনেক বিএনপি যারা রাজনৈতিক বন্ধুরা আছেন, তারা নিজেরাও কিন্তু হতচকিত হয়ে গিয়েছিল যে ঘটনার স্কেলে, যে এইটা কারা করছে, কিভাবে করছে। বিএনপিও কিন্তু যে রাজনৈতিক আন্দোলন পরবর্তীতে করেছে,
তারাও পরিকল্পিতভাবে কি কি করেছে সেখানে তাদের অনেক নিয়ন্ত্রণ ছিল না। এখন দেখা যাচ্ছে তারা ক্রেডিট নিচ্ছে বা পরিষ্কার সরাসরি বলছে আমি রামপুরা টেলিভিশনে আগুন দিয়েছি, অর্থাৎ তারা সেটা করেছে। এবং সেটা করার জন্য তো একটা ইনভেস্টমেন্ট লাগে। যে কোনো আন্দোলন সংগ্রাম যারা করে, রাজনীতি যারা আমরা করছি, আমরা জানি মোবিলাইজেশন করার জন্য যে আর্থিক যোগ লাগে, যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেই অর্থটা তারা সেখানে নানান সোর্স থেকে তারা সেটা পেয়েছে এবং পাওয়ার কারণেই তারা অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে সেটা করতে পেরেছে। এর পাশাপাশি এখন আমি যদি বলি সবই শুধু ষড়যন্ত্র ছিল, জনগণের কোনো ক্ষোভ ছিল না, আমাদের সরকার শতভাগ একেবারে মানে সততার মূর্ত প্রতীক হিসেবে সরকারের পিয়ন থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সব জায়গায় সবকিছু সঠিক ছিল, সেটা তো একটা রাজনৈতিকভাবে আমি বলবো অপলাপ হবে, তাই না? প্রতিটা সরকারের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ থাকবে। এবং দুর্নীতির জায়গায় গিয়ে বড় দুর্নীতি বা ছোট দুর্নীতি বলি, আওয়ামী লীগের নেতাকর্মীরাও তো দুর্নীতির শিকার হয়েছে, হয়েছে না? আমি সরকারে থেকে বসে রাজুকে আমাকে 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে আমার ফ্ল্যাটের, সিম্পল আমি ফ্ল্যাট নিয়েছি, সেই ফ্ল্যাট আইডিএলসি থেকে আমি তৎকালীন সময় আমি লোন নিয়ে ফ্ল্যাট কিনলাম, আমাকে সেখানে মিউটেশন করতে আমি সরকারের উপমন্ত্রী থাকা অবস্থায় 50,000 টাকা ঘুষ দিতে হয়েছে। এবং আমাকে সেখান থেকে বলা হয়েছে যে মন্ত্রী হিসেবে আমি কম পেয়েছি, এটার রেট নাকি 2 লক্ষ টাকা। তো তারপরে আপনি কোনো ব্যবস্থা নিলেন না? মানে মন্ত্রী হিসেবে আপনার তো একটা গ্রিপ ছিল। মন্ত্রী হিসেবে আমার গ্রিপ ছিল, আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই তখন সে তো আমার মিউটেশনটা দেবে না, দিচ্ছে না। আমার সরকারি কর্মচারী আইনের যে প্রক্রিয়া, যে কোনো রাজনীতিবিদকে আপনি যে কোনো সময় মামলা দিয়ে কিন্তু আপনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা বলেন, ক্রিমিনাল মামলা বলেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। কিন্তু সরকারি কর্মচারী আপনি দেখুন, বিগত আমাদের এই যে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমরা সরকারে যারা কর্মচারী তাদের যে ডিসিপ্লিনারি প্রসেস, এটা যদি ক্যাডারভুক্ত সার্ভিস বলি বা রাজুক সিটি কর্পোরেশনের কর্মচারী বলি, আমরা কতজন ব্যক্তিকে শাস্তি দিতে পেরেছি, সেটাই তো আমাদের আমি বলবো ব্যর্থতা। আমি যখন বেসিক পাবলিক সার্ভিস নিতে যাই, সেখানে গিয়ে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট করাতে যাচ্ছি বা মিউটেশন করাতে যাচ্ছি, সেখানে গিয়ে যে আমাকে যে মাইক্রো করাপশন, মানুষকে কিন্তু মাইক্রো করাপশন কিন্তু ইফেক্ট করে না। মানে পৃথিবীর অনেক দেশে কিন্তু মাইক্রো করাপশন চলছে, বড় লার্জ প্রজেক্টগুলোতে নানান ধরনের প্রফিট শেয়ারিং হচ্ছে, সেটা রাজনৈতিক দল পাচ্ছে নাকি উচ্চ পর্যায়ের আমলারা পাচ্ছে নাকি কর্পোরেট প্রতিষ্ঠান পাচ্ছে, সেটা কিন্তু আমি আলোচনায় যাচ্ছি না। সেগুলো কিন্তু মাইক্রো পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে আমি একজন নাগরিক হিসেবে আমাকে কিন্তু সেগুলো কিন্তু এফেক্ট করে না। আমাকে এফেক্ট করে যখন আমি আমার নাগরিক সুবিধার যে অধিকারটা যেটা আছে, আমি আমার পাসপোর্ট করতে যাব, সেখানে ভেরিফিকেশনের জন্য আমাকে যদি পয়সা দিতে হয়, আমি মন্ত্রী থাকা অবস্থায় দিতে বাধ্য হয়েছি একজনের পাসপোর্ট করার জন্য। এই সমস্ত মাইক্রো করাপশনের মন্ত্রীকে জানান নাই? আপনাদের তো মন্ত্রিসভার বৈঠক হইতো, আলোচনা অবশ্যই যেটা হয়েছে, গণপূর্ত মন্ত্রী সরাসরি সেই ডেস্ক অফিসারকে ফোন করেছে। সেই ডেস্ক অফিসার তখন এমন একটি টেকনিক্যাল সে একটা এক্সকিউজ দিল যে এটা পরিবর্তন করতে 3 মাস সময় লাগবে, কিন্তু ব্যাংকের যে অডিটিয়ার, সেই অডিটিয়ারের কারণে ব্যাংক করছিল তড়িঘড়ি। তখন ব্যাংক বলছে আপনি ক্ষমতা দেখিয়েছেন তাই আপনি বিপদে পড়েছেন, এটা কোনো বিষয়ই না, এইটা এত টাকা দিয়ে সমাধান হয়ে যাবে। এবং ব্যাংকেই করে দিয়েছে, যে লোন দেওয়া ব্যাংকের লোকেরাই করে দিয়েছে। এবং সেটা যেটা আমাকে বলা হচ্ছে 3 মাস সময় লাগবে রেকটিফিকেশন করতে, সেটা 24 ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। এই যে স্পিড মানি দেওয়ার বিষয়টি, তাই না? তো আমরা চাপে পড়ে আমাদের সময় অনেক মন্ত্রীও কিন্তু অভিযোগ করেছেন, কিন্তু আমরা তো এই যে ওয়াইডার ইকোসিস্টেম অফ গভর্নমেন্ট ডিসিশন মেকিং, সেখানে নাগরিক তো আমিও মন্ত্রী হতে পারি, উপমন্ত্রী হতে পারি বা সংসদ সদস্য হতে পারি, কিন্তু এক্সিকিউটিভ ফাংশনের জায়গায় তো আমার ফাংশন নেই। আমি তো আই এম নট দি এক্সিকিউটিভ, আমি হচ্ছে ল মেকার। ল মেকার থেকে আমি এক্সিকিউটিভ পড়ে না, একজন মন্ত্রী তো এক্সিকিউটিভের লিডার, নট দি এক্সিকিউটিভ হিমসেলফ, তাই না? আমরা তো পার্মানেন্ট গভর্নমেন্ট না। পার্মানেন্ট গভর্নমেন্ট হচ্ছে এই যে আমাদের যে মন্ত্রণালয়গুলো, একজন রাজনৈতিক ব্যক্তি সেটার টপে থাকেন, বাকি পুরো যে সিস্টেমটা, এটা তো পার্মানেন্ট গভর্নমেন্ট। এদেরকে তো আপনি কখনো স্যাক করতে পারবেন না। এদের যে প্রক্রিয়া, মানে 15-17 বছর একটা মানে স্টেবল হলেন গভর্নমেন্ট হিসেবে, তবুও আপনারা মানে প্রশাসন ব্যবস্থার উপর আপনারা গ্রিপ নিতে পারেন নাই, বরং তারাই আপনাদেরকে পরিচালিত করতো, এরকম একটা অবস্থা। আমাদেরকে পরিচালিত করতো সেটা আমি বলবো না, আমি বলবো তাদের যে ডিসিপ্লিনারি প্রসেস, তাদের যে অ্যাকাউন্টেবিলিটি প্রসেস, তাদের যে পারফরমেন্স ইভ্যালুয়েশন যেটা হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ব্যর্থতা ছিল। কারণ আমাদের দেশে যেই পারফরমেন্স ইভ্যালুয়েশন হয়, সে যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়, নট কতগুলো সে টার্গেট মিট করেছে তার উপর হয় না, সে কত বিধিবিধান মেনে চলেছে তার উপরে হয়। কারণ বিধিবিধান ফ্লেক্সিবলি আপনি দেখতে পারেন, আমি যখন সরকারে ছিলাম আমি দেখতাম মন্ত্রণালয়ে সেখানে ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। একটি বিধান আপনি
নাগরিক স্বার্থে, জনগণের স্বার্থে, জনস্বার্থে সেটা সার্ভিস দেওয়ার জন্য বিধানটা সেভাবে করতে পারেন। আবার আপনার যদি মানসিকতা হয় আমি দিব না সার্ভিস, তাহলে আপনি সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন। এই যে একটা মানসিকতা, নট টু সার্ভ দ্য পাবলিক ইন্টারেস্ট, এটা যদি আমার মধ্যে থাকে তখন আমি তো সেটাতে কাজ করব না, এবং সেই কাজ না করার কোনো কনসিকুয়েন্স তো আমরা তৈরি করতে পারিনি। সেটা আমি বলবো আমাদের অন্যতম যে মাইক্রো লেভেলে রেগুলার গভর্নমেন্ট এমপ্লয়ি যারা, এবং এই কারণেই তো এই যে ব্যক্তি যারা আন্দোলন করলো একটা বিশাল তরুণ সমাজকে এই যে ক্যারটটা, সেটাই তো তারা দেখালো যে কোন রকমে যদি সরকারের একটা কেরানি হওয়া যায় তাহলে তো তুমিও এই বিশাল কেকের ভাগ পাবে, তাই না? এই কেকের ভাগ দেওয়ার জন্যই তো তারা উত্তেজিত করলো যে আমাদের তরুণ সমাজকে, যে ইউ অলসো আর এন্টাইটেলড পার্ট অফ দিস কেক, করাপশন কেক অ্যান্ড আনএকাউন্টেবিলিটি কেক। এখন এরা কিন্তু সরকারে বসে একই কাজই করছে। এরা সরকারে বসার পরে এরা নিয়োগ শুরু করে দিয়েছে কোন ধরনের যোগ্যতা যাচাইবিহীন ভাবে। এরা বসে, এরা যেহেতু এদেরকে যেহেতু প্রশাসন এরকম, জনাব নওফেল, যে আসলে এই প্রশাসনের কাছে বা সরকারের ভেতরে যারা আসলে ভেতরের মানুষ বা পর্যালোচনা তাদের কাছে যারা সরকারে যাচ্ছেন, ক্ষমতায় যাচ্ছেন, তারা অসহায়। আমি বলবো আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, এবং সেখানে আমাদের যেহেতু কনসেনসাস ড্রিভেন পলিটিক্স না, হ্যাঁ, এবং সেখানে আমরা একে অপরকে নিশ্চিহ্ন করার যে মানসিকতাটা রাখি, এর ফাঁকে প্রশাসনকে জনমুখী করার জন্য, জনস্বার্থে পরিচালনা করার জন্য যে ধরনের ডিসিপ্লিনারি প্রসেস আমাদের নেওয়া দরকার, সেখানে আমাদের কেউই সেভাবে করে মনোযোগ দিচ্ছেন না, দেননি, আগামীতে দেবেন কিনা আমি স্পষ্ট। মানে পলিটিক্যাল অপোনেন্টের সাথে ডিল করতে করতে আসলে এখানে মনোযোগ দেওয়াটা কম হয়ে যায়, তাই মনে হলো। আমি একটু এখানে আসি, সম্প্রতি কিন্তু সত্য, জি, সম্প্রতি একটু ডাকসু একদম ছোট ছোট করে কয়েকটা পয়েন্টে যদি আপনার কাছে আসি, যে সম্প্রতি যে শিক্ষাঙ্গনগুলোতে দেখলাম, আপনি শিক্ষামন্ত্রী ছিলেন, অতএব এই প্রশ্নটা হয়তো রেলিভেন্ট হবে আপনার কাছে। ডাকসু নির্বাচন হলো সামনে, আরো শিক্ষা মানে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পেন্ডিং আছে, সেখানে শিবিরের জয় জয়কার, অথচ আওয়ামী লীগ শাসনামলের সময় একদম শিবির রাজনীতি, প্রকাশ্য রাজনীতিও তারা করতে পারতো না, বরং শিবির দেখলে মারাও একরকম জায়েজ ছিল, একটা অবস্থা এরকম দাঁড়িয়ে গেছিল, সেখানে শিবিরের এমন জয় জয়কার। এর পেছনে কি কারণ? মানে এত মুক্তিযুদ্ধ কর্নার বা বঙ্গবন্ধু কর্নার করলেন আপনারা, তার কি কোনো মানে সত্যিকারের ইম্প্যাক্ট আপনারা পেয়েছেন? দেখুন, এই যে কর্নার করা বা এই যে কিছু সুপারফিশিয়াল, আমি বলবো যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, মানে সিম্বলিক্যালি দর্শনকে প্রতিষ্ঠা করা যায় না। দর্শনের বিষয়টা, চেতনার বিষয়টা ধারণ করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে যতই আপনি কর্নার করেন বা যতই আপনি সেমিনার করেন, অনেক বিষয়ে সেই প্রশ্নে তরুণ সমাজ কিন্তু তাদের যে পেশা, তাদের যে ফিউচার, তাদের যে ভবিষ্যৎ, চাকরি বাকরি বা শিক্ষা জীবন শেষ করা, সেটাকে কিন্তু সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আপনি রাজনৈতিক দর্শন বা রাজনৈতিক যে আদর্শ সেটা ধারণ করতে পারেন, কিন্তু তারা যারা বিশেষ করে শিক্ষার্থী, তাদের মধ্যে কিছু প্রাইমারি কনসিডারেশন কাজ করে, যে আমি এখানে শিক্ষা জীবন সম্পন্ন করতে এসেছি, শিক্ষা জীবন সম্পন্ন করার জন্য নিরাপদে আমি কিভাবে ক্যাম্পাস যথাসময়ে শেষ করে বেরিয়ে যাব, সেটা আমার কাছে সবচেয়ে বেশি মুখ্য বিষয়। শিক্ষার্থীদের মধ্যে দুটো জিনিস কাজ করেছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তারা একটা বিষয় চিন্তা করেছে, নিরাপত্তার কথা, যে জামায়াতে ইসলামীর যে ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের যেই সাংগঠনিক কার্যক্রম অতীতে আমরা দেখেছি, বর্তমানে আমরা প্রায় সময় দেখি, সেখানে কিন্তু তাদের মধ্যে দুটো অংশ থাকে। একটা থাকে অত্যন্ত মার্জিত, সভ্য, সুশীল, চমৎকার ভাবে কথা বলে মানুষকে বুঝিয়ে একটা প্রতিনিধিত্বমূলক একটা মানে ইমেজ তারা সামনে আনে। এর পাশাপাশি ভীতির যে একটা বিষয়টা, এটা ঐতিহাসিকভাবে তারা কিন্তু পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে টার্গেট কিলিং কিন্তু খুবই সিদ্ধহস্ত। তো একটা বিষয় হচ্ছে যে যেই সংগঠনটি ক্যাম্পাসে প্রশাসনের সাথে মিলে এমন একটা সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে, তাদের সাথে যদি আমি থাকি তাহলে আমি শিক্ষা জীবনটা নিরাপদে সম্পন্ন করে আমি বেরিয়ে যেতে পারবো। এই কারণে কি সবাই আগে ছাত্রলীগে যোগ দিত, এমনকি শিবিরও গুপ্ত রাজনীতি করতো, এই কারণে কি হতে পারে? কিন্তু ছাত্রলীগের বিষয়টা আর এখানের বিষয়টা কিছুটা ভিন্নতা আছে। আমি কেন বলছি, ছাত্র শিবিরের যেই ফান্ডিং প্রসেস, তাদের যেই স্ট্রাকচারাল প্রসেস, সেটা এবং তাদের যে গুপ্ত রাজনীতি করার যেই পূর্ব অভিজ্ঞতা বা নিকট অতীতের অভিজ্ঞতা, সেটা কিন্তু ছাত্রলীগের সেই অর্থে কখনো ছিল না। ছাত্রলীগের মধ্যে অনেক ধরনের মত পথের কিন্তু একটা ব্যাপার ছিল, এটা ওপেন টু এভরিবডি। সেটা জামায়াতের ইসলামের কোন নেতার সন্তানও যদি বলে যে আমি এখন বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, ছাত্রলীগের স্লোগান দিব, তার জন্য কিন্তু রাস্তাটা কিন্তু ওপেন থাকে।